কি শেষ? পরাবৃত্ত? হ্যাঁ, পরাবৃত্ত আজকে শেষ হবে। আচ্ছা, তাহলে আমরা আমার এখানে কি চার্জ আছে এখানে? চার্জ তো আছে। দেখো, তাহলে আজকে আমরা ৫ পর্যন্ত করছি লাস্টে। তো তোমাদেরকে একটা SW দেওয়া হয়েছিল। তোমরা কি করছো? হুম? বলছিলাম যে, করে দিয়েছিলাম। ৫ এ ৪ টা করে দিছিলাম। ৫ টা কি করছো? মনে হয়। আ নেট প্রবলেম যদি হয় তাহলে সেটা আমারই আমার কথা। কি বলে স্বর্গ, তোমার কি একই সমস্যা? আচ্ছা, তাহলে মানে আমার কাছে না ডাটা দিয়ে কমে যাচ্ছে। ওকে, দাঁড়াও। এই সমস্যা হলো, একটু ওয়েট। এবার ঠিক আছে। তখন আমার ল্যাপটপের মাইক ছিল, তো এখন আর কি এটা মাইক। তো এবার আমার ঠিক মতো যাওয়ার কথা। হ্যাঁ, যেটা বলতেছিলাম তখন প্র্যাকটিস করছো কাজগুলো? প্র্যাকটিস করতে হবে, বুঝছো? নিজে যদি না প্র্যাকটিস করো তাহলে হবে না। আমি প্রতিদিন এগুলো করি। আচ্ছা, তো আজকে আসলে আমাদেরকে নতুন যদি ২ টা টপিক পড়তে হয়, তাহলে ২ টা টপিকের মধ্যে একটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর আরেকটা হলো হচ্ছে আ পরাবৃত্তের স্পর্শক অভিলম্ব, এই জ্যাক, এই ৩ টা জিনিস। এগুলো হইলে মোটামুটি হয়ে যাবে আরকি। তো ১ম টায় ফোকাস দূরত্বের যে ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্বের যেই ম্যাথ, ওগুলা যদি দেখি, আগে আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। ৬ টা যে কনসেপ্ট লাগবে তোমাদের, সেটা হলো আরকি ফোকাস উপকেন্দ্রিক দূরত্ব। কিছুই না। এটা হচ্ছে কি, এই জিনিসটা যদি করি, এভাবে চিন্তা করি, একটা বর্গক্ষেত্র নিলাম এরকম, ধরো। হ্যাঁ, আমরা একটা স্ট্যান্ডার্ড পরামিতি আমাদের যেটা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এইটাই ধরছি। ঠিক আছে? y স্কয়ার ইকুয়াল টু 4ax, এইটা যদি পরাবৃত্ত হয়, তাহলে আমাদের উপকেন্দ্রিক দূরত্বটা বের করতে হবে। এখন উপকেন্দ্রিক দূরত্ব বলতে আসলে আমরা কি বুঝতেছি? উপকেন্দ্রিক দূরত্ব হলো, যে পরাবৃত্ত তোমাকে দিছে, সেই পরাবৃত্তটার যেকোনো বিন্দু, ধরো P, x, y বিন্দু। এই P, x, y বিন্দু হতে এই যে উপকেন্দ্রটা আছে, S, এটা কি a, 0 আমরা বলি না? এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্রটা কিন্তু a, 0, ঠিক আছে? এটা 0, 0, আর এটা বিন্দু কি হয়? মাইনাস a, 0 হয়। তোমরা জানো এটা। তো এখন এই এতটুকু না? তো আচ্ছা, হলো। তো উপকেন্দ্রিক দূরত্ব হলো এই যে SP। SP-টাকে আমরা বলতেছি ফোকাস লেংথ।
এখন এটা তুমি বের করতে পারবে না। তোমাকে যদি আমি উপকেন্দ্রের যেকোনো একটা পয়েন্ট বলে দিই যে এক্স ওয়াই, হ্যাঁ, এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো বা এক্স ওয়াই ধরো, এবং তোমার আমি উপকেন্দ্রটা তোমাকে সমীকরণটা দিয়ে দিছি আর কি, উপবৃত্তের উপবৃত্ত কেন বলতেছি, সরি সরি, পরাবৃত্তের সমীকরণটা দিয়ে দিছি। তাহলে তোমার এসপিটা বের করতে হবে। তো এসপিটা কি হবে, এটা এখন সূত্র হিসেবে যদি মনে রাখো, দেখো সূত্রটা এরকম আসবে। এসপি ইকুয়াল টু কি আসবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স উপবৃত্ত পরাবৃত্তের জন্য এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা দূরত্বের সূত্রটা ফেলে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। দূরত্বের সূত্রটা ফেলে দাও, তাহলে হয়ে যাচ্ছে। তো দূরত্বের সূত্রটা কি এখানে, আবার হ্যাঁ, এসপি ইকুয়াল টু কি আসতেছে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এরকম না? এটাই তো। তাহলে এসপি ইকুয়াল টু, আমরা যদি বের করি তাহলে সূত্রটা হচ্ছে তোমার এরকম, তো আসার কথা না, সূত্রটা আসবে x plus, ঠিক আছে, আমরা যদি সূত্রটা বের করি এরকম করে, এক্স স্কোয়ার টু এক্স প্লাস এ স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার হবে, তাই না? আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আবার কি লেখা যায়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, ফোর এ এক্স লেখা যায়। তো আমি এখানে ফোর এ এক্স লিখে দিলাম, এটা কই থেকে আসলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স তো বলা যায়, কারণ আমরা যে পরাবৃত্তটা নিয়ে কাজ করতেছি ওটা, ওখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে এক্স স্কোয়ার, তাহলে এটা কি হবে, টু এ এক্স প্লাস এ স্কোয়ার। তো এটা আবার সূত্র পড়ে, এক্স প্লাস এ হোল স্কোয়ার সূত্র। তাহলে আমাদের সূত্রটা আসতেছে এক্স প্লাস এ, এস পি ইকুয়াল টু এক্স প্লাস এ। তাহলে এটা তুমি সূত্র হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এখন আমরা যে একটা অঙ্ক করি, এই যে দুই নম্বরটা দেখো, দুই নম্বরটা পারবা কিনা দেখো তো। দুইটাই তো একই। এক নম্বরটা একটু দেখো তো পরে, বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স, প্যারাবোলার উপরস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্বটা যদি সিক্স হয়, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। পারবা কি? এক্স কোথায় সমান হওয়ার কথা? আচ্ছা, দেখো কি, হুম, হ্যাঁ, দিলাম। সরি, আরেকবার। উম, উম, না, কেন আমি রিটার্ন না, আমি তো এটা র্যান্ডম একটা বিন্দু নিছি। স্পিডটা যে কোনো জায়গায় হতে পারে। স্পিডটা পরিচয় হচ্ছে any arbitrary point on the প্যারাবোলা। তো আমি জাস্ট স্পিডটা যে কোনো জায়গায় নিতে, পিটা যে কোনো জায়গায় নিতে পারি, লম্ব তো না। আমার উদ্দেশ্য এসপি বের করা, আমি এসপি বের করছি আর কি, ঠিক আছে, এটা বের করে নিছি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স জন্য এসপিটা হলো এক্স প্লাস এ। এক্সটা কি, এক্সটা হচ্ছে ওই যে বিন্দুটা বের করতে বলছে পি এর, ওটা এক্স স্থানাঙ্ক, আর এটা হচ্ছে তোমার পরাবৃত্তটার যে এই যে ইয়াটা, তো শীর্ষ এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এ। তো তোমার এসপি হচ্ছে এক্স প্লাস এ আসছে, বুঝছো? হুম। এখন আমাদের যে ম্যাথটা দিছে ওটা আমরা যদি সলভ করতে চাই, ওটা আগে সলভ করে তারপর আমি কয়েকটা কথা বলবো আবার, ঠিক আছে? মানে এখন আমি এটা তোমাকে একটা বললাম না ফর্মুলার মতো। এখন দেখো এই ফর্মুলাটা আমি কোন টাইপের পরাবৃত্তের জন্য আহ বের করছি, যে পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে এটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ, অর্থাৎ যার শীর্ষটা জিরো জিরো বিন্দুতে থাকবে, মানে আদর্শ পরাবৃত্ত। শীর্ষটা জিরো জিরো বিন্দুতে না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এর শীর্ষটা জিরো জিরো বিন্দুতে, ঠিক আছে? তো এরকম যদি পরাবৃত্ত হয়, তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করে ডিরেক্টলি তুমি উপকেন্দ্রিক যে দূরত্বটা, সেটা এসপিটা বের করে ফেলতে পারবে।
কিন্তু যদি তোমার পরাবৃত্তটা আরত হয় x² = 4ay এটা করছি। তো সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা দিয়ে আর উত্তরটা হবে না কিন্তু। ঠিক আছে? এটা শুধুমাত্র এই পরাবৃত্তের জন্য সত্য। বাকিগুলোর জন্য বের করা যায়। বাকিগুলোর জন্য বের করা যায়। আমি এখন এটা দেখাবো আরকি। ঠিক আছে? তো আমাদের যেই অঙ্কগুলো আসবে ওগুলো দেখবা যে এই টাইপের আ মানে y² = 4x এই পরাবৃত্ত দিয়ে আসবে। যেমন এইটা দেখো y² = 8x ঠিক আছে? তো আমরা যেটার জন্য প্রমাণটা করলাম সেটার জন্যই আসছে। তো এখন তুমি চাইলে এটা বড় করে করতে পারো। আর আর যদি মানে তোমাকে তো দেখাইলাম মানে মেইন এই যে ডিরেক্ট ফর্মুলাটা তো আমি লিখে দিইনি। তোমাকে তো কিভাবে আসলো ওটা দেখাই দিছি। তো তুমি ওই অ্যাপ্রোচে আগে দিবা। আমরা জানি এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক যে দূরত্বটা x1 প্লাস এখন তুমি এখানে বাংলা লেখা লিখতে পারো। যে উপকেন্দ্রের কি বলে ওই বিন্দুটি x1 ঠিক আছে? এটা তুমি ধরে নিলে এখন তুমি বলবে যে আমরা জানি x=x1 প্লাস y তো এরপর এর ভ্যালুটা বের করে নিতে হবে। তো এর ভ্যালুটা কি হবে y² = 8x আছে। তো এর কিভাবে বের করবো y² = 4 * 2 * x তো এই হচ্ছে আমাদের এই 2 তাহলে 6 x 2 তাহলে x1 এর ভ্যালু কত হলো 4 তাহলে আমরা এই x1 টা পাইছি y1 টা দরকার তো y1 টা কিভাবে বের করবো y1 টা কিভাবে বের করবো আমি যদি এই চিত্রটা এখানে নিয়ে নিই ছোটখাটো বুঝতে পারবো এটা না এটা তো তাহলে এখানে এটা x1 ধরছি এটা y1 ধরছি তো দেখো এই যে x1 y1 টা এটা কি অবশ্যই তোমার হচ্ছে পরাবৃত্তটার উপর অবস্থিত তাহলে এটা দ্বারা এই পরাবৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করা যাবে তো আমরা এটা লিখতে পারি না y1 স্কয়ার ইকুয়াল টু বলতেই পারি কিন্তু x1 y1 পরাবৃত্তের উপর অবস্থিত তাহলে y1 টা বের হয়ে যাবে y1 স্কয়ার ইকুয়াল টু a into x1 x1 এর সূত্র বের করে তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু আসবে 32 আর y1 ইকুয়াল টু আসবে প্লাস -4 তাহলে তোমার যে অ্যান্সারটা এটা আসবে কি আসবে x1 y1 দুইটা মান আসবে একটা হচ্ছে 4,4√2 একবারে যদি লিখে দিই তাহলে +-4 এই অ্যান্সার আমাদের বুঝতে পারছো একবার বুঝতে পারছো বুঝছো এখন হচ্ছে এখানে একটা জিনিস এটা তোমরা ভুল করো সেটা হচ্ছে অর্থাৎ তোমার পরাবৃত্তটা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে ডান দিক হতে পারে বা বাম দিক হতে পারে মানে এর ভ্যালু পজিটিভ আর নেগেটিভ যে কোনো একটা হতে পারে x অক্ষের সমান্তরাল হয় এবং শীর্ষটা যদি 0 0 বিন্দুতে থাকে তাহলে উপরের দূরত্ব আমি এভাবে লিখি এর ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব জিনিসটা তো বুঝছো না ফোকাস দূরত্ব হলো যে পরাবৃত্তটার উপরস্থ যে কোনো একটা বিন্দু হতে উপকেন্দ্রিক উপকেন্দ্র যে মধ্যবর্তী দূরত্বটা এটা হচ্ছে ফোকাস দূরত্বটা ঠিক আছে আমি আবার লিখে দিই তাহলে বুঝতে পারছো তো এই স্পিডটা আমাদের ফোকাস দূরত্ব এই স্পিডটা কত এটা হচ্ছে এক্স প্লাস এ না লিখে আমি x1 প্লাস এ লিখি x1 মানে হচ্ছে ওই যে পি বিন্দুটা আছে না ওটা এক্স স্থানাঙ্কটা প্লাস যেই তোমার পরাবৃত্তটা আছে ওটার এর ভ্যালু নিবা এটা একটা এখন যদি তোমার করে নেবো এর ফোকাস করতে হবে SP তো এটা
ওয়াই ওয়ান প্লাস, অর্থাৎ এখানে তোমাকে ওয়াই ওয়ানটা নিতে হবে, অর্থাৎ পি এর ওই যে আরবিটারি যে পয়েন্টটা আছে, লেটস সে 2,3 বা 4,5, তাহলে 5 ওয়াই ওয়ান প্লাস এ হবে, এটা চলো, ঠিক আছে। এখন যদি ওয়াই মাইনাস এ স্কোয়ার মাইনাস এর পরাবর্তন এর ফোকাস করতে হবে এসটি, তো তখন কি তুমি এক্স ওয়ান প্লাস এ দিবা? ভুল হবে কিন্তু, বলা যাবে না। আহ, তোমাকে এক্স মাইনাস স্কোয়ার ফোর এ ওয়াই এগুলো দেখতে হবে, এইটা হবে এক্স প্লাস হচ্ছে এ ওয়াই প্লাস হচ্ছে এ, এক্স কি আর ওয়াই কি, এই যে এক্স তোমাদের মনে আছে আমরা এক্স এই জিনিসটাকে ধরে নিতাম আর ওয়াই এই জিনিসটাকে ধরে নিতাম, তাহলে এখানে তাই আসলে এখানে এক্স বলতে হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে এ, আর এখানে ওয়াই বলতে ওয়াই মাইনাস কে প্লাস হচ্ছে এ। তবে আহ, এইটা সূত্রে আসবে বেশি, এইটা আসতে পারে, এগুলা হয়তো ধরে নাও যদি আসে আর কি, তাহলে এভাবে করা লাগবে, ঠিক আছে। আর তোমাকে তো বললাম আলটিমেটলি যাই করো এসপি মানে হলো এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে এস তোমার এস এর দূরত্ব, এই জিনিসটা তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি অঙ্কটা সলভ করতে পারবে, তোমার যদি এই সূত্রগুলো নাও জানা থাকে একদম, তাহলে তুমি বের করতে পারবে, ঠিক আছে, বের করা যাবে। তবে তোমার ম্যাথ গুলো এটাই আসবে, এরকম type এর আসবে। তো এখানে সেকেন্ডটা ঠিক তাই, আমরা ওদের পরেরটা করছি, নিজেরটাও ঠিক একই টাইপের একই ম্যাথ, জাস্ট ইংলিশ আছে, পরে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তারপর থার্ড নম্বরটা যদি দেখি একটু, কি বলছে, এত প্যারাবোলাটির এত বিন্দুতে অতিক্রম করে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে, প্যারাবোলাটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে, উপকেন্দ্রিক স্থানাঙ্ক বের করতে হবে, নিয়ামক রেখা বের করতে হবে। কি মনে হয় পারবা? নিচেরটা 3 নম্বরটা, এটা কি বলছে, একটা পরাবৃত্তের ইকুয়েশনটা দিয়ে দিছে, তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক স্থানাঙ্ক, নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে। ইজি অঙ্ক কিন্তু, তুমি যদি অঙ্ক প্র্যাকটিস করে থাকো তাহলে এই অঙ্ক তোমার কাছে মনে হওয়ার কথা। আর তুমি যদি এখন এই অঙ্কটা দেখে মনে করো যে ব্ল্যাঙ্ক হয়ে যাও, কি করবা? তাহলে তোমার প্র্যাকটিসের অভাব আছে। দেখো এটা হচ্ছে কি আছে, আমার মেইন ইকুয়েশনটা যদি বের করতে পারি তাহলে তো হয়ে যাচ্ছে। এই চিত্রটা হবে এরকম, y ইকুয়াল টু 4x এর চিত্রটা আর কি। তাহলে জাস্ট এই যে এখানে এটা হচ্ছে শীর্ষ 0 0, a, 0টা হলো উপকেন্দ্র, আর এই z হলো প্রান্তবিন্দু, যাই হোক। তো এখন হচ্ছে কি করছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা অলওয়েজ 4, তো বলা হয়েছে যে কোনো ইয়ার জন্য। তো আমরা আসলে এই ধরনের ব্যাপার কিভাবে করব? বলছে যে 3, -2 যায়, তো 3, -2 বিন্দুতে যদি যায় তাহলে ধরো 3, -2 বিন্দুটা ধরো আর কি, আমার কিভাবে ধরবো এইটা, 3, -2 বিন্দু এটা, এটা পরাবৃত্তটার উপরস্থ একটা বিন্দু, তাহলে এটা দ্বারা অবশ্যই এটা সিদ্ধ হবে। 3, -2 হতে পারে, তাহলে এটা বলা হবে তাহলে কি সিদ্ধ করে দিতে হবে না? ফোর ফোর এর সাথে লিখে এই ভ্যালুটা কি আসবে? 1/3 তাই না? তো দিয়ে এটা তো পাই। আমাদের যে পরামিতিটা আছে y equal to কি
1/3 4 into 12/18 এখান থেকে আমাদেরকে কি, কি বের করা লাগবে? নিম্নক সর্বকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক স্থানাঙ্ক নিয়ম লেখা শুরু করেন। বের করতে পারবো না আমরা? দেখো আমি কি এখানে কোনো ভুল করছি? ভুল তো হওয়ার কথা না। তারপর দেখি 2 2 4 3 4 এ 12 12 p তাহলে হচ্ছে তোমার এখানে p এর ভ্যালু আসবে কত আসবে? 1/3 তো আছে। তো এখানে যদি 4 দিই 3 4 এ 12 এখানে 4 p এর ভ্যালু আচ্ছা হ্যাঁ এখানে একটু ভুল হইছে। p এর ভ্যালুটা জাস্ট বসাইতে হবে না? তাহলে p এর ভ্যালু এখানে 1/3 into এই যে তোমার ইকুয়েশন। এখন তোমাকে কি বের করতে হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে d ধরো এটা কি হবে 4 তাহলে 4 into e হলো এখানে 1/3 এই হলো 4/3 বের হয়ে গেছে। তারপর তোমাকে কি বের করতে বলছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? s a, 0 তাহলে এটা কি হবে? equal to 1/3, 0 আর কি? নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা কি হবে? এই যে নিয়ামক রেখাটা হবে -a, 0 তাহলে নিয়ামক রেখাটা হবে x minus a x equal to minus a এগুলো আমাদের প্রথম দিনের পড়াশোনা। তাহলে অর্থাৎ নিয়ামক রেখাটা হবে x equal to -1/3 তাহলে x 1/3 এটা 3x plus 1 7 এই তো সহজ অঙ্ক 7 এবার আমরা দেখো দূরত্বের অঙ্ক থাকবে আর হচ্ছে মানে এটা কিন্তু ওরকম টাইপের ম্যাথ আসবে অ্যাডমিশন একটু যদি তুমি ইঞ্জিনিয়ারিং করো তাহলে একটু একটু আলাদা টাইপের চেঞ্জ করতে পাবা বা ওই যে সূত্রগুলো আমি দিলাম এরকম টাইপের পাবা এগুলা থেকে হয়তো পাবো এগুলো এই যে এগুলা থেকে, ঠিক আছে আচ্ছা, এরপর আমাদের এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মোটামুটি এগুলো এইটা মানে স্পষ্ট মানে কর্মীকে স্পষ্ট এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আরকি। কনিক থেকে যদি প্রশ্ন আসে বলো, বলো। আমি যেটা বলতেছিলাম আমরা এবার স্পর্শক পড়বো। আ স্পর্শক হচ্ছে কণিকের ইম্পোর্টেন্ট একটা টপিক এবং এটা কমন একটা টপিক। কণিক অনেক পড়ছি, অনেক দেখছিলাম। কণিক হচ্ছে তোমার পরাবৃত্ত হতে পারে, বৃত্ত হতে পারে, আ তারপর কি হতে পারে? উপবৃত্ত, অধিবৃত্ত। প্রত্যেকটা কণিকের একটা কমন টপিক হলো স্পর্শক। তার মানে এটা একটা ইম্পোর্টেন্ট একটা টপিক এবং তুমি যদি দেখো অ্যাডমিশনের বইগুলাতে যেকোনো বইতে তোমার এই স্পর্শক দিয়ে আলাদা একটা ওরা সেকশন রাখে। যে জাস্ট স্পর্শক নিয়ে আলোচনা করে। বুঝতে পারছো? তো তোমার এই স্পর্শক সম্বন্ধে বেশ ভালো ধারণা নেই। ঠিক আছে? বলো স্পর্শক কাকে বলে? কোন একটা কণিকের স্পর্শক কাকে বলে? হোয়াট ইজ স্পর্শক? টেনজেন্ট। হোয়াট ইজ টেনজেন্ট? তোমরা বলো তো? বা স্পর্শক কাকে বলে? কি বলতে পারতেছো না? কি বলো? স্পর্শক কি জিনিস? বলো না। বৃত্তে স্পর্শক পড়ছো কিনা? 4.2 তো পুরো স্পর্শক নিয়েই ছিল। আমাকে বলো স্পর্শক কি এটা? খায় না মাথায় দেয়। করবো?
আচ্ছা, আরেকটা সহজ প্রশ্ন করি তাহলে, ছেদক কাকে বলে? নাকি answer কিছু হ্যালো, আমার কথা কি শোনা যায়? আরে আমার এখানে ডাটা দিয়ে করছি তো এজন্য ঠিক আছে, আচ্ছা। তো তোমাদেরকে প্রশ্ন করতেছিলাম আচ্ছা, বলো তো, স্পর্শ কাকে বলে? এটার অ্যান্সার বলো আমাকে। এটা কি বাচ্চারা পারবে এটা? এরকম হলো এরকম যেকোনো একটা বলে দাও। যেভাবে যেভাবে স্পর্শ করার মধ্যে পার্থক্য। হুম, হুম, এই হ্যাঁ, ঠিক আছে, যাক ভালো। এটাই। এটা কথাবার্তা যে একটা স্পর্শ হচ্ছে একটা রাসায়নিক একটা রেখা যেটা তোমার যে কনিকটা আছে সেটা পরাবৃত্ত হোক, বৃত্ত হোক, বৃত্ত হোক, অধিবৃত্ত হোক, সেটা কোনো একটা পয়েন্টকে টাচ করে যাবে। ধরো এই পয়েন্টটায়। আর তোমার যে ছেদকটা আছে সেটা কি করবে? ক্রস হয়ে যাবে। ওকে, দুইটা বিন্দুতে ছেদ করবে। তাহলে ওটা একটা হবে ছেদক আর এটা হবে স্পর্শক। তাহলে এইটা ইম্পর্টেন্ট আর কি। আর তোমরা যেটা বললে আর কি, যে একটা পয়েন্টকে টাচ করে যাবে। এই যে আমার হচ্ছে না, ধরো একটা পয়েন্টকে টাচ করে এসেছে, এরকম। সেটা পয়েন্টটা ধরো কিছু একটা পয়েন্ট আছে, আপাতত দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে স্পর্শক। কারণ এই কথাটাই আমার একটু পরে লাগবে, যে একটা পয়েন্টকে টাচ করছে। আর যদি ছেদক হইতো তাহলে কিরকম হতো? যে এরকম করে যেত ছেদক। ঠিক আছে? তো আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার এই স্পর্শকটার সমীকরণটা বের করা। স্পর্শকটার সমীকরণটা বের করতে হবে আমাদের। স্পর্শকটার সমীকরণ বের করতে হবে। ধরুন তোমাকে যেটা দেয়া থাকবে আসলে, এই যে যে পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টটা দেয়া থাকবে। এটা এই কালার ধরো, এটা পি পয়েন্টে ছেদ করলো, এই পি পয়েন্টটা ধরো x1 y1। আর তোমাকে এখানে পরাবৃত্তনের সমীকরণ দেওয়া থাকবে। পরাবৃত্তের সমীকরণ আমি স্ট্যান্ডার্ড যেটা, এটা ধরুন। তো এই পরাবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করে দেখো প্রশ্নটা দিতে। ঠিক আছে? কিভাবে করবো? আমরা এটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে কি, আমরা ধরে নিই যে আমাদের যে স্পর্শকটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। আমরা যখন কোনো একটা রেখার সমীকরণ বের করি তখন আমাদেরকে ওই রেখার সমীকরণটা, স্পর্শকটা রেখা এবং সেই রেখাটা ধরে নিতে হবে। তো সেইটা অনেকগুলো রেখার অনেকগুলো রূপ আছে, তাই না? ইকুয়াল টু জিরো ধরতে পারো, ছেদক আকার ধরতে পারো, অনেকগুলো ফর্মই ধরতে পারো।
তো আমি ধরলাম যে আমাদের যে স্পর্শকটা সেটা হচ্ছে আমরা solve করতেছি প্রবলেমটা। স্পর্শকটা তাহলে স্পর্শক y equal to প্লাস এটা হচ্ছে আমাদের স্পর্শক। এবং এখানে ইম্পর্টেন্ট আকারটা আমি কিভাবে ধরছি। আকারটা আমাদের যে স্পর্শকটা যে সরলরেখাটা সেটা আকারটা হলো এইটা। তোমরা বলতে পারবে এটা কোন আকার? এই আকারটার নাম হচ্ছে কি বলে এই আকারটাকে? এই আকারটাকে বলা হয় ঢাল আকার। সরলরেখার ঢাল আকারটা হলো y equal to x plus c কারণ এই ঢালটা এই আমরা কাজ করি। ওকে। তাহলে এখন আমি কি করতে পারি? আমি এখন কি করবো? একটা জিনিস আমাদের যে প্যারাবোলাটা ওটা আমরা প্যারাবোলাটা আমাদের যে প্যারাবোলাটা আছে ওটা হচ্ছে y square equal to 4a আচ্ছা y square equal to 4x প্যারাবোলার যে শীর্ষটা এটা কি হয়? শীর্ষটার স্থানাঙ্ক বলো তো কি হয়? জিরো জিরো রাইট জিরো জিরো তাহলে এটা আমি দিব ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 টা 2 তো তুমি দুইটা কিন্তু সমীকরণ solve করলে আমরা কি পাবো? ভালো করে। তাহলে আমার কি হলো? ইকুয়েশন 1 মানে এই রেখাটা সাদা রেখাটা স্পর্শকটা ইকুয়েশন 2 মানে হচ্ছে এই প্যারাবোলাটা। এই দুটো solve করলে আসলে কি পাচ্ছি বলো তো? বুদ্ধি করে বলতে পারবা? যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা সমাধানটা একটা সমাধানটা কি? আচ্ছা তুমি যখন দুটো সমীকরণ সলভ করো তখন তুমি আসলে কি করো? তুমি কি পাও একটা? দাঁড়াও তুমি চিন্তা করো। ওদের ছেদবিন্দুটা না? যখন তুমি একটা সমীকরণ সলভ করবে, একটা সমীকরণের সমাধান বের করবে, তুমি আসলে কি করবে? দুইটা ছেদবিন্দু বের করবে কিনা? গণিতবিদ বলতে গেলে যে সরলরেখার ছেদবিন্দু বের করতে হলে ওই দুইটা সরলরেখার সমীকরণ সমাধান করতে হয়। তাহলে এখানে আমি একটা প্যারাবোলা নিচ্ছি। তাহলে এই দুটো ইকুয়েশন আর প্যারাবোলার সমীকরণকে সলভ করলে আমি কি পাবো? এই দুইটা কি হবে বলো? ছেদবিন্দু পাবো। অর্থাৎ এটা কোন বিন্দুতে নিজেদেরকে ছেদ করতেছে বা কোন বিন্দুতে নিজেদেরকে টাচ করতেছে। এখন যদি ওটা ছেদক হয় তাহলে তুমি বিন্দু পাবো ২ টা। হ্যাঁ? কারণ তুমি দেখতে পারতেছো ওরা ২ টা বিন্দুতে কাট করছে নিজেদেরকে। দেখাই যাচ্ছে। একটা এই যে এটা, আরেকটা হচ্ছে এই যে এটা। কিন্তু যদি এটা একটা স্পর্শক হয় তুমি বিন্দু কয়টা পাবা বলো? কয়টা পাবা? বলো? একটা পাবো না? এই বিন্দুটা? একটা বিন্দু আমি শুনি নাই। তোমার কথা শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তোমার এই কথা তাহলে একটা বিন্দু পাবা সেটা হচ্ছে P বিন্দু। তো আমরা তাহলে এটা সমাধান করব। ঠিক আছে? সমাধান করব। আমাদের উদ্দেশ্য a আর c এর মান বের করা। তাহলে এটা যদি সমাধান করি কিভাবে সমাধান করতে পারি? এখান থেকে y এর মান এই 2 এর মান এখান থেকে y এর মান 2 বসাই। তারপরে এখানে দেখতেছেন না তাহলে জিনিসটা হবে এরকম। তাহলে হোল স্কয়ার 4 7 স্কয়ার স্কয়ার 2 5x স্কয়ার 4 তাহলে 7 স্কয়ার স্কয়ার 6 গুলো তুমি একসাথে করে 2 and 6 that's 4 6
এটা একটু সুন্দরভাবে সাজাইছি। এটা একটা দ্বিঘাত ইকুয়েশন কার? এটা একটা দ্বিঘাত ইকুয়েশন হচ্ছে লিখতে পারছো কিনা তুমি এটা? তুমি বলতে পারবে না এটা এক্স এর একটা দ্বিঘাত ইকুয়েশন? এটাকে তুমি a চিন্তা করো, এটাকে তুমি b চিন্তা করো, এটাকে তুমি c চিন্তা করো। তুমি এটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এরকম টাইপের দেখতেছিলা। তাহলে এটা একটা x এর দ্বিঘাত যা x এর একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই সমীকরণটাকে সলভ করলে যেটা হবে, এই সমীকরণটাকে সলভ করলে x এর যেহেতু দ্বিঘাত ইকুয়েশন পাবা। তাইলে এই ২ টা x এর ২ টা মান আসবে। বুঝতে পারতেছো কেন? কারণ যদি এটা কি বলে ছেদক হয়, তাহলে ছেদক হলে x1 একটা x2 একটা আসবে। ২ টা বিন্দুর জন্য ২ টা x। কিন্তু যদি একটা স্পর্শক হয় তাহলে x এর কিন্তু এখানে একটা মানই আসবে। ঠিক আছে? তাহলে আমরা এবার এটার কি বের করব? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমাদের কাজটা তাইলে আমাদের জিনিসটা হয়ে যাবে। কি হবে? দেখো এই যে লাস্টে যে ইকুয়েশনটা পাইলাম, যা x এর একটা দ্বিঘাত সমীকরণ, এইটার যদি একটা মানই পাইতে চাও তুমি, একটা মান পাইতে চাও যে এটা x এর দ্বিঘাত ইকুয়েশন কিন্তু মান পাইতে চাচ্ছ তুমি একটা। ঠিক আছে? মূল হবে একটি। তাহলে দেখো এই নির্ণায়কটা কি হইতে হবে বলো তো? এখান থেকে যদি x এর দ্বিঘাত ইকুয়েশন থেকে যদি আমি একটা মান পাইতে চাই তাহলে এর নির্ণায়কটা কত ধরতে হবে আমাকে বলো? বহুপদীতে পড়ছি আমরা। তুমি কি কিছু বলছো? x এর যদি এখানে একটা মান পাইতে চাই তাহলে নির্ণায়কটা কি হইতে হবে? হ্যাঁ, রাইট, গুড। শূন্য ছিল। তাহলে কেন একটা মান পাইতে চাচ্ছি? কারণ দেখো আমরা ধরে নিছি কি আমাদের যে y mc এটা একটা স্পর্শকটা এই পরাবৃত্তের। তার মানে এখান থেকে যে দ্বিঘাত ইকুয়েশনটা আসছে নিশ্চয়ই এটার একটা মানই আসবে। যদি স্পর্শক হইতে হয়। ২ টা মান আসলে তো আর স্পর্শক হবে না। এখন একটা মান আসতে হলে তাহলে নিশ্চয়কটা কি শূন্য হইতে হবে। তো ওই নিশ্চয়কটা শূন্য ধরে আমরা আসলে এখানে কাজটা করব। আমরা কি বের করতেছি? আমরা আসলে শর্তটা বের করব, বুঝছো? যে m আর c এর মান কিরকম হইলে তো আমার এই যে এই পরাবৃত্তটা ওটা একটা স্পর্শক হবে আরকি। তাহলে এখানে লিখবো যে x এর মান x এর মান পেতে হলে d মানে নিশ্চয়টা এটা 0 হতে হবে। তো এখান থেকে আমাকে বলো d টা আসলে কত? d হচ্ছে দেখো এটা না b স্কয়ার মাইনাস 4ac তাহলে 2mc মাইনাস 4a হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান কত m স্কয়ার c এর মান কত c স্কয়ার এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা আসলে আমাদের সূত্র পাই যাবো। এটা নিয়ে কাজ করতে হবে একটু। তো কত স্টেপ হয়? তো এইখান নিয়ে কাজ করি। 4 4 m স্কয়ার c স্কয়ার মাইনাস তো তারপরে তুমি কত 16 নাকি? 16 m মাইনাস 4 m স্কয়ার c তাহলে এটা কি হুম, কোথায় কি ভুল করলাম? আরেকটা টার্ম আছে তো প্লাস 16 আচ্ছা, ঠিক আছে। এটা তাহলে 16 টা কমন নিতে পারো। 16 টা কমন নিলে এটা চলে যাবে। উপর থেকে তাহলে এখানে থাকবে a স্কয়ার ইনটু mc তাহলে এটা আসতেছে a ইকুয়াল টু c তাহলে আমরা এটা আসলে এভাবে করতে পছন্দ করি c ইকুয়াল টু a বাই
এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাই আমরা খুঁজতেছিলাম। এটা হচ্ছে আমাদের শর্ত। কি শর্ত? যে আমরা যেটা ধরে নিছি যে আমাদের যে স্পর্শকটা y = mx + c, এই যে রেখাটা, এই যদি এই পরাবৃত্তের স্পর্শক হতে হয় তাহলে কি শর্তটা মেইনটেইন করতে হবে? c = a/m হতে হবে। অর্থাৎ ওই স্পর্শকটার যে c টা আছে, হ্যাঁ? c টা বা ধ্রুবক পদটা এটা কিসের সমান হতে হবে? a/m, a/m এর সমান হতে হবে। এটা কি? এটা হচ্ছে ওই পরাবৃত্তটার উপকেন্দ্র হতে শীর্ষের যে দূরত্বটা a, আর m টা হচ্ছে এই রেখাটার ঢাল। বুঝতে পারছো? যদি এটা হয় c = a/m হয় তাহলে ওইটা একটা ওই পরাবৃত্তের একটা স্পর্শক হবে। বুঝাইতে পারছি কিনা বলো তো? আচ্ছা, ওকে। তাহলে এটা যদি বুঝে যাও তাহলে তো হয়ে গেল। এখন এখানে আচ্ছা, আমরা এটা নিয়ে একটা অঙ্ক করি, তারপর এখানে একটা ইনসাইট আছে ওটা বলতে পারি। অঙ্ক করবো। তো ইনিশিয়ালি আসলে কোনো দেওয়া নাই। হ্যাঁ, এই যে এটা করি। ২ নম্বরটা। ২ নম্বরটা করলেই বুঝতে পারবো। এটা, এটা করি। কি বলছে? আমাদের একটা পরাবৃত্তটা ওটা হচ্ছে y² 4x, ঠিক আছে? আমরা যখন প্রতিপাদনটা করলাম তখন আমাদের সমীকরণটা এটাই ছিল। y² 4x। আচ্ছা, এই প্যারাবোলা কি বলতেছে? এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। 1, -2 বিন্দুতে স্পর্শক সমীকরণ বের করতে বলছে। কিভাবে করবো তাহলে? অ্যাপ্রোচটা কি হইতে হবে? অ্যাপ্রোচটা কি হইতে হবে? তো দেখো আমাদের কি দেয়া আছে? এই আমাদের এটা হচ্ছে পরাবৃত্তটা এটা। যেটা হচ্ছে 0, 0 বিন্দুতে, বুঝতে পারতেছো? পরাবৃত্তটা যদি এরকম হয় 4 × 1 × x, তাহলে এটা এর ভ্যালু আসলে 1, তাই না? 1। তাহলে এর যে উপকেন্দ্র সেটা হবে 1, 0। আর এখানে ওর কি থাকবে? নেমো রেখাটা থাকবে। যদিও এটা লাগবে না, তো দিলাম আরকি এরকম। তো আমাদের বলছে 1, -2 বিন্দুতে। 1, -2 বিন্দু কোনটা? ধরো 1, -2 বিন্দু হচ্ছে এটা। ঠিক আছে? তো এইটাতে আমাদেরকে একটা স্পর্শকটা যে আমি যদি আঁকি, এই বলতে যদি একটা স্পর্শক আঁকা হয়, তাহলে এই স্পর্শকটার সমীকরণটা বের করতে বলছে। এইটা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। কিভাবে সলভ করব? এই সেম একটা প্রশ্ন অনেকভাবে সলভ করা যায় বা অনেকগুলা ওয়ে হইতে পারে এই সলভ করার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। একটু ম্যাচ করে নাও আজকের জন্য। ওকে। তো 1, -2 বিন্দুতে আমাদেরকে স্পর্শকের এই সমীকরণটা বের করতে হবে। তাহলে কি করতে পারি? আমরা এই সেম অঙ্ক ৩ ভাবে করব। ঠিক আছে? ৩ ভাবে করব। ১ম যেটা দেখাচ্ছে এটা তুমি যদি ঘতে আসে তাইলে বা গতে ৪ মার্কের জন্য করবা, এইভাবে করবা। কিভাবে করতে হবে? ১ম তোমাকে এই যে স্পর্শকটার সমীকরণটা তোমরা নিতে হবে। এমনি স্পর্শকটার সমীকরণটা কিভাবে ধরবা? দেখো এটা তো একটা রেখা। এই রেখার উপরস্থ একটা বিন্দু দেয়া আছে। সো x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে চাচ্ছ এবং ধরো যে এই রেখাটার ঢাল হচ্ছে m, ঠিক আছে? তাহলে দেখো উল্টা আমরা ধরে নিলাম সূত্রটা মনে আছে তো তোমাদের? যে x1, y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হচ্ছে এটা। তো আমরা এইভাবে ধরে নেব যে আমাদের যে স্পর্শকটা সেটা হচ্ছে এটা। এখন y1 এর একটা তো আমাদের দেয়া করে দিছে না? 1, -2 বিন্দুতে স্পর্শক। ঠিক আছে? এখন এইটা আদর্শ আকারে নাই। এটাকে আমরা আদর্শ আকারে নিতে পারি, ঢাল আকারে নিতে পারি। এটা তো একটা রেখার সমীকরণ নাকি? তো এখন আমরা কি আকারে নিব? দেখো আমরা যখন সূত্র প্রতিপাদন করতেছিলাম তখন আমরা নিছিলাম ঢাল আকারটা।
তো তুমি যখন অঙ্ক সলভ করো তোমাকে তখন ঢাল আকারে এটাকে নিয়ে আসতে হবে, এই যে রেখাটা সমীকরণটা। এখানে m টা নাই, m টাই বের করবো আসলে, m টা বের করলে তো তোমার অঙ্ক শেষ। ঠিক আছে, তো এটাকে ঢাল আকারে নিয়ে যাবো। তো ঢাল আকারে যদি নিই তাহলে এরকম দেখতে হবে না? এরকম হবে কিনা বলো তো? আমি আবার বলে রাখলাম, এই দুটো যদি পাশে নিয়ে যায়, এটা হবে mx মাইনাস m। দেখো, এটা কি তুমি বুঝতে পারছো? ঢাল আকার কিন্তু হয়ে গেছে। তোমার হচ্ছে এই যে এইটুকু হলো c, আর এটা তোমার m। ঠিক আছে না? তো এই আর কি। তো এটা কিন্তু ঢাল আকারে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কারণ আমরা যেই শর্তটা প্রমাণ করলাম সেটা ঢাল আকারের জন্য। যে তুমি যদি একটা রেখাকে ঢাল আকারে নাও y equal to mx plus c, তাহলে সেই রেখাটা স্পর্শক হবে যদি হয় c equal to a by m। এই জন্য আর কি। এখন এখানে m এর ভ্যালু কিভাবে বের করবো? তো আমরা জানি যে স্পর্শক হতে হলে কি করতে হবে? equal to a by m দিতে হবে। তাই এখানে আসলে না তোমাকে একটা বাংলা কথা এক্সট্রা দেখা লাগবে। তাহলে তুমি এখানে কি বলবে এটাকে একদম সহজ করবে। বলবে যে এই ১ নং সমীকরণটি স্পর্শক হতে হলে c equal to a by m করতে হবে। এই শর্ত। হ্যাঁ? তারপরে c এখানে কত? মাইনাস m মাইনাস কত? a এখানে কত বল? আচ্ছা, এখান থেকে আবার বের করবো না? চেষ্টা করবে। তাহলে আমি একটু বের করবো। তাহলে তাহলে কি কত আসবে? মাইনাস m স্কয়ার মাইনাস 2m ইকুয়াল টু 1 নাকি? ঠিক আছে তো? হুম, তাহলে এখানে যদি করি m স্কয়ার প্লাস 2m মাইনাস 1 ইকুয়াল টু 0। এভাবে বের করলে কি আসে? জানি। হুম, হুম, তাই তো, তাই তো। এখান থেকে আমাকে এখানে m এর ভ্যালু কত আসতেছে দেখো তো, m এর ভ্যালু কি এটা নাকি? ইয়া, এটা হয়ে যাচ্ছে না? হোল স্কয়ার হয়ে যাচ্ছে। m ইকুয়াল টু মাইনাস না? ঠিক আছে। m এর ভ্যালু আসলে মাইনাস হবে। m এর ভ্যালু পাই গেছে, m এর ভ্যালু কোথায় ইনপুট করবো বলো তো? এই ১ নম্বরে। ১ নম্বরে m এর ভ্যালু তুমি ইনপুট করো। এখান থেকে কি হবে? m এর ভ্যালু যদি কত? মাইনাস 1 অংশ। কত বসলো? y মাইনাস 1 মাইনাস a মাইনাস 1 মাইনাস কত হবে? মাইনাস মাইনাস প্লাস। তাহলে হচ্ছে মাইনাস 1 মাইনাস x মাইনাস 1। মানে y ইকুয়াল টু মাইনাস বুঝছো তাহলে কিভাবে অঙ্কগুলো করবা? এরকম যদি হয়, বিন্দু দেয়া থাকে আর তোমাকে পরাবৃত্তটা দিয়ে থাকে, সেটা তুমি ধরে নিবা স্পর্শকটা হচ্ছে এরকম y মাইনাস y ইকুয়াল টু আকারে নিয়ে আসবে, শর্তটা অ্যাপ্লাই করবো, তারপরে m এর মান বের করবো। বুঝতে পারছো? এখন এখানে তোমরা আমাকে বলো তোমাদের মনে আছে কিনা, তোমাদের মনে আছে কিনা যে এখানে কি হলো? মানে কিছু হচ্ছে, গেছে। তোমাদের মনে আছে কিনা যে তোমার প্রত্যেক বছর বিজ্ঞান থেকে টেক্সট করতে সূত্র পড়তেছিলাম, মনে আছে সেই সূত্রটা? বৃত্তের উপরস্থ বিন্দুটা থাকলে স্পর্শক বের করার একটা সূত্র থাকে। সেই সূত্রটা তোমাদের মনে আছে?
এটা সূত্র তোমাদের মনে আছে? আমরা কি করতাম? আমরা y1 x স্কয়ারকে x x1 y স্কয়ারকে y y1 তারপর কি x কে আমরা করতাম কি x1 by 2 y কে আমরা করতাম y plus y1 by 2 x1 যদি থাকে x y1 y x1 by 2 ধ্রুবককে লিখে দেবো। এই রিপ্লেসমেন্ট গুলো তোমার মনে আছে? তুমি লিখতে করছিলাম খেয়াল করে কিনা বলো? সেরকম মনে আছে? কালকে কিরে মনে আছে? হুম, এটা করলে হবে না। কারণ এগুলা বৃত্তের একদম বেসিক জিনিসপত্র। তোমাদের মনে রাখা উচিত এগুলো। বুঝতে পারছো? মনে রাখা উচিত। তো আমি বলে দিচ্ছি আরেকবার। কি করতে হবে? তোমার মেইন ইকুয়েশনে যেখানে এক্স স্কোয়ার আছে ওখানে এক্স এক্স ওয়ান দ্বারা রিপ্লেস করবা। যেখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই ওয়াই ওয়ান দ্বারা রিপ্লেস করবা। এক্স থাকলে এইভাবে, ওয়াই থাকলে এইভাবে, এক্স ওয়াই থাকলে এইভাবে, আর সি থাকলে সি যেমন আছে হয়ে থাকবে। এইভাবে যদি রিপ্লেস করো তাহলে তুমি ডিরেক্ট স্পর্শকের সমীকরণ পাই যাবা। ঠিক আছে? এবং এটাকে আমরা ওই যে t ইকুয়াল টু জিরো ধরতাম আর কি। t ইকুয়াল টু জিরো ধরে আমরা এই যে স্পর্শকের সমীকরণটা এইভাবে বের করতাম। t মানে হচ্ছে ট্যানজেন্ট, তো ট্যানজেন্ট থেকে t ইকুয়াল টু জিরো। তো দেখো আমি সেই কাজটা করবো এখানে। ওয়াই স্কোয়ার ইকুয়াল কি আছে 4x না? তাহলে x1 y1 হলো যে বিন্দুতে কণিকের উপরস্থ যে বিন্দুতে তোমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে ওই বিন্দুটা হচ্ছে x x1। বুঝছো? তাহলে দেখো, তাহলে আমাদের 1 মাইনাস 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে না? আবার চলে গেল। কি রে কি হলো? সেটা আমি একটু ইয়া করে দিই। আরে এটা সমস্যা আমারই, নেটের সমস্যা আমারই। যাই হোক এখন কারেন্ট আসছে, এখন সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে x1 আর y1 দ্বারা রিপ্লেস করবো। তাই আমি এখানে ওইটা কাজ করি দেখো তো। 1 মাইনাস 2 না? তাহলে মাইনাস 2y 4x x1 এর ভ্যালু হচ্ছে 1 বাই 2। তাহলে মাইনাস 2y 2 ইন্টু প্লাস 1 2 2 কাটে x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। তো দেখো তো এইটা আসছে না আমাদের আগের বারের অ্যান্সার? তো এটা হচ্ছে শর্টকাট। বুঝছো? অন্য হুম, এইটাতে কোনোদিনও ইয়াতে ম্যাথে করতে যাইও না, মার্ক দিবে না। ঠিক আছে? আচ্ছা, বিপদে আপদে পড়লে করবা, মানে ধরে নাও লাস্ট 2 মিনিট আছে, তোমার এমন একটা অবস্থায় পৌঁছে গেছো আর কিছু করা যাচ্ছে না, তখন এইভাবে করে দিবা। এই আর কি। তাহলে আমরা ওইভাবে দেখলাম আর এইভাবে দেখলাম। আরেকটা উপায় হতে পারে, এটা একটা আর কি উপায় হতে পারে, আপাতত এটাই। তো এখন দেখো এই সূত্রটা খেলাটার প্রিকশন আর কি। প্রিকশন মানে কি? সাবধানতা। কি সাবধানতা? তোমার যে x1 আর y1 বিন্দুটা আছে, বিন্দুটি অবশ্যই কণিকের উপরে, আমি কণিক কথাটা
ইউজ করতেছি। কনিক বলতে সবকিছু, বৃত্ত, উপবৃত্ত সবার, এবং এই সূত্রটা কিন্তু সবার জন্য, ফর অল কনিকস। যেকোনো কনিকস এর ক্ষেত্রে আমরা এই ফান্ডাটা এপ্লাই করতে পারবো। সো অবশ্যই এখানে যেটা হতে হবে, x1 আর y1 বিন্দুটি অবশ্যই কনিকের উপরস্থ বিন্দু হতে হবে। তাহলেই তুমি এই সূত্র খাটাতে পারবে। নাহলে ভুল হয়ে যাবে। ধরে নাও তোমাকে যদি এই সেম প্রশ্ন দিত, আমি বললাম যে এরকম হচ্ছে আমাদের পরাবৃত্তটা, তোমার এই যে এটা x1 y1 বিন্দু, তোমার পরবর্তী ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 16x, তুমি সুন্দর মতো এখানে এটা বসাই দিলাম, এভাবে ভুল হয়ে যাবে। কারণ তখন আসলে আসবে না। এই সূত্রে x1 y1 কে অবশ্যই তোমাকে এই পরাবৃত্তের উপরেই থাকতে হবে। এইটা একটা খেয়াল রাখ। তবে হ্যাঁ, কেউ ধরে নাও করে ফেলছে এরকম, এরকম করে ফেলছে, তখন কিন্তু আরেকটা ইকুয়েশন বের হয়। সেটাকে বলা হয় স্পর্শজে। নাম শুনছো কোনোদিনও স্পর্শজের? আচ্ছা, সমস্যা নাই। আজকে আমরা পড়বো স্পর্শজে। ঠিক আছে। এখন আমাদের কিন্তু শেষ স্পর্শক নিয়ে পড়াশোনা, মেইনলি এটুকুই। এখন আমি ম্যাথ করবো আরকি, এটুকুই। এখন কথা হচ্ছে এখানে কিছু বলার আছে। বলার হলো ১ম কথা যে উম এই যে সূত্রটা তুমি ইউজ করলা, C = A/M, এই C = A/M কিন্তু সবার জন্য সত্য না। এটা শুধুমাত্র যদি পরাবৃত্তটা y² 4ax হয়, এরকম টাইপের হয়, তার জন্য সত্য। অর্থাৎ তার মানে তোমার পরবর্তী শীর্ষটা অবশ্যই 0, 0 বিন্দুতে থাকতে হবে, এবং তোমাকে পরবৃত্তটা অবশ্যই x অক্ষের সমান্তরাল হইতে হবে। এবং তোমার রেখাটা অবশ্যই y = mx + c আকারের হইতে হবে। এরকম যদি হয় তাহলে C = A/M এই সত্যটা ভ্যালিড। কেন? কারণ আমরা প্রমাণটাই করছি এই ২ টা নিয়ে। এখন তোমাকে পরাবৃত্তটা যদি আমি চেঞ্জ করে দেই, x² = 4ay করে দেই, তাহলে তুমি যদি C = A/M করো, তাহলে কিন্তু ওইটা আর খাটবে না, বুঝছো? তখন ওই সূত্রটা তখন আলাদা কিছু হবে। এখন তোমাদের আমি আজকে একটা SW দিব, এইটা তুমি আমাকে করে দিবা আরকি। মানে পাঠাবা। ঠিক আছে? আমি বলে দিলাম, পাঠাবা এটা। কি SW? SW টা হলো, তুমি লেখাটা ধরবা কি? রেখাটা বা স্পর্শকটা হচ্ছে y = mx + c, যেমন কিনা আমি এখানে ধরি। কিন্তু পরাবৃত্তটা তুমি ধরবা কি? x² = 4ay। এই ২ টা ধরে আমি যেভাবে শর্তটা বের করছি, শর্তটা তুমি বের করো। যে y = mx + c, x² = 4ay পরাবৃত্তের স্পর্শক হবে, শর্তটা কি? শর্তটা বের করার নিয়মটা কি? আমি বলে দিই। সিদ্ধ করতে হবে আগে। x এর একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। হ্যাঁ? তারপরে x এর দ্বিঘাত সমীকরণটাকে থেকে d = 0 ধরে শর্তটা বের হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটা তুমি করবা আজকে বাসায়। এবং এই সূত্রটা আমি বলে দিই। সূত্রটা আসবে এরকম: C = -am²। এটা আসলে সূত্র। দেখো এটা কি সূত্র? হ্যাঁ, এটা কিন্তু একটা ফর্মুলা। যে যদি তোমার পরাবৃত্তটা হয় নিচেরটা x² = 4ay, তাহলে y = mx + c লেখাটা পরাবৃত্তটার একটা স্পর্শক হবে, যদি হয় C = -am²। বুঝাইতে পারছি? আচ্ছা। এখন যদি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এইটা আসবে। প্রশ্ন যদি আরো কঠিন হয় তাহলে এইটা আসবে। y - 2 হোল স্কয়ার 16x - 2 দিয়ে বলে যে এর উপরস্থ একটা বিন্দু হলো 5,4, এই 5,4 এর বিন্দুতে স্পর্শক বের করো। শেষ। এই প্রশ্ন দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এই প্রশ্ন দিলে তো তুমি কোনো শর্ত এপ্লাই করতে পারবা না। কারণ তুমি যে মানে বৃত্তটা মানে রেখাটা ধরবা, ধরে তোমার একটা শর্ত বের করা লাগবে। কোনো শর্তই নাই এর জন্য। শর্ত কিন্তু আছে, শর্ত বের করা যায়। ঠিক আছে? শর্ত বের করা যাবে। কিন্তু ধরো না যদি এই প্রশ্নটা দেয়, তুমি কি মানে
এরকম আছে, তাহলে কি হবে? তাহলে কিভাবে করবো? ঠিক আছে? তোমাকে তখন আসলে আহ, তোমাকে যেটা করতে হবে মেইন নিয়মে চলে যেতে হবে। মেইন নিয়মটা কি? তোমার হচ্ছে মেইন নিয়মটা হলো এটা, এটাই তোমার মেইন নিয়ম। y ইকুয়াল টু mx প্লাস c একটা রেখা ধরে নিবা। নেওয়ার পর ওই পরাবৃত্তটার সমীকরণ তো তুমি জানো। ঠিক আছে, তারপর যেটা সলভ করবে আর কি, সলভ করে শর্তটা বের করবে আর কি এইখান থেকে। তখন ওইটার জন্য একটা শর্ত বের হবে। তো সেই শর্ত অ্যাপ্লাই করে আলটিমেটলি তোমার মানে তখন তুমি যখন শর্তটা বের করতে যাবে না, তখন দেখবা যে তোমার এই যে এম আর সি এর মানে এম আর সি নিয়ে দুটো ইকুয়েশন বের করতে হবে। কারণ তুমি দেখো, তুমি যখন স্পর্শকটা ধরবা ইকুয়াল টু এমএক্স প্লাস সি, তখন হচ্ছে তোমার ওখানে এম আর সি এই দুইটা মান জানলেই তো তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই এম আর সি এর ভ্যালুটা তোমাকে ওই ওরকম দুইটা সমীকরণ ইউজ করে বের করা লাগবে এম আর সি এর মানটা। তো আসলে এটা বাধ্য, এটা আসলে আসবে না, আপাতত আসতে দেখিনি। বাধ্য, আপাতত এই দুইটাই করো, সি ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার আর ইকুয়াল টু সি ইকুয়াল টু এ বাই এম। আচ্ছা হইলো, এটা একটা গেল, তোমাকে তাহলে ওটা এস ডাব্লিউ দিলাম। এখন আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে কি স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু কোনটা? ওই যে স্পর্শকটা আর ওই যে পরাবৃত্তটা যে বিন্দুতে পরস্পরকে টাচ করছে ওটাই হচ্ছে স্পর্শ বিন্দু। এখন এটার মানটা বের করতে বলে। ঠিক আছে, এটার মানটা বের করতে বলে। তো এখন এটার মানটা কিভাবে বের করব? ধরো না তোমাকে আমি বলে দিছি স্পর্শক হ্যাঁ এটা, পরাবৃত্ত হচ্ছে এটা, স্পর্শ বিন্দু বের করো। কিভাবে বের করবে? নেই, আরে সহজ তো। তোমাকে তো আমি সব দিয়ে দিচ্ছি, তাই না? তুমি কেন বের করতে পারবে না? তোমাকে পরাবৃত্তটার ইকুয়েশন দিয়ে দিচ্ছি, তোমাকে স্পর্শকটার ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে। স্পর্শ বিন্দুটা চাচ্ছি আমি, কি করবা? নর্মালি চিন্তা করো, আমি কঠিন কিছু বলছি না তো। এটা স্পর্শক আর এটা পরাবৃত্ত, কি করবা? ছেদবিন্দু বের করবা, আর কি করবা? দুইটা সলভ করবা, দুইটা ইকুয়েশন সলভ তো দেখাইলাম তোমাকে, এই যে এটা কই গেল, এটা না, কোথায়? এই যে এটা সলভ করবা, শেষ। তাহলে তো হয়ে যাচ্ছে। বুঝছো কি না? হ্যাঁ, নোপ। হ্যাঁ, তো এটা বলছো না কেন? জাস্ট সলভ করবা, এটুকুই। তো এখন হচ্ছে ধরুন এইটা তোমার এমসিকিউ তে আসলো। ধরো আমি তোমাকে একটা বললাম যে এমসিকিউ তে দিলাম যে এই পরাবৃত্ত এবং এই স্পর্শকটার স্পর্শ বিন্দুটা নিচের কোনটা, চারটা অপশন দিছি। কিভাবে করবো বলো? শর্টকাটে কিভাবে করবা? ধরো এই প্রশ্নটাই, এখানে তোমার বইয়ে প্রশ্ন দেওয়া আছে। সবই দেওয়া থাকবে, এই যে পরাবৃত্তটাও দেওয়া থাকবে, আমি পরাবৃত্তটাও দিছি,
স্পর্শকটা দিছি, বলে দিছি তোমাকে স্পর্শ বিন্দুটা নিচের কোনটি? ৪ টার মধ্যে কোনটা? কি করবা তুমি তখন বলো? সলভ তো করবা না। সলভ করলে মেলা টাইম লাগবে। কিন্তু হ্যাঁ, ওটাই। সমীকরণে মিলাই দেখবা। এটাই বলতেছিলাম। সমীকরণে মিলাই দেখবা তাইলে কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে আমি ২ টা সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রগুলো তুমি চাইলে মনে রাখতে পারো, নাহলে নাই। তোমার ইচ্ছা। সূত্র হচ্ছে একটা এটা। এটা যদি তোমার স্পর্শক হয়, y স্কয়ার ইকুয়াল টু 4 এটা যদি তোমার হয়, এর ছেলে এর স্পর্শক বুঝতে পারতেছো? স্পর্শবিন্দু মানে এই দুইটা, এটা স্পর্শক আর এটা হচ্ছে পরাবিদ্যুৎ, এই দুইটা স্পর্শবিন্দুটার সমকোণ হবে সমকোণটা হবে a বাই r স্কয়ার আর বিটা হবে 2a, ঠিক আছে? আর যদি এটাই হয় তোমার স্পর্শকটা, স্পর্শকটা যদি এরকম হয় আর যদি তোমার এটা হয় এরকম x স্কয়ার 4a, তাহলে এদের যে স্পর্শবিন্দু একটা হচ্ছে ওমেগা আর a স্কয়ার বাই c, এটা হলো b স্কয়ার বাই c, ঠিক আছে? তো এই ২ টা সূত্র আমি মুখস্থ করিনি কোনদিনও। ঠিক আছে? কারণ যে ২ টা সূত্র কাজে লাগবে হচ্ছে আমার শুধু এমসিকিউ তে। আর এমসিকিউ তে যদি কাজেই লাগে তাহলে এমসিকিউ তে তো আমি ওই যে সিদ্ধ করেই জিনিসটা বের করতে পারি। আলাদা করে এটা মনে রাখার তো কোনো দরকার হচ্ছে না। আর হচ্ছে তোমার কি প্রশ্ন আছে? স্পষ্ট বের করার? এই যে এখানে অংশ আছে স্পর্শবিন্দু বের করতে বলছে। তো স্পর্শবিন্দু যদি বের করতে বলে তুমি সিদ্ধ করবা আরকি, এইটুকুই কাজ। বুঝতে পারছো? তো এই আলাদা করে তুমি সূত্র মুখস্থ করতে যাবে এতগুলা জিনিস, এদিকে ফিজিক্স, এদিকে ম্যাথ, কেমিস্ট্রি, ফের আবার তার মধ্যে এই ২ টা সূত্র এড করার কোনো মানে হয় না। যদি বলে স্পর্শবিন্দু কি? সিদ্ধ করে দিবা। সিদ্ধ করতে পারবা না? সিদ্ধ করতে তো পারবা। এটা কোনো ব্যাপারই না। তো এই আরকি। তো আমরা তাইলে অঙ্ক করি নাকি? অঙ্ক করা যাক। ১ম টাই দেখি। বলছে যে এত রেখাটি এত প্যারাবোলাকে স্পর্শ করে, তবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। আচ্ছা, তাহলে 4a হবে এটা। ওকে। স্পর্শবিন্দু বের করো। ওই যে সিদ্ধ করতে হবে। আর নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। মানে ওই যে x = -a আরকি। কি মনে হচ্ছে পারবা? দেখো, যদি ওইটা রেখা বৃত্তটার একটা স্পর্শক হয়, তাহলে ওই রেখাটা কি y = ঠিক আছে? আমরা যদি পরাবৃত্তটা 4a আমাদের যে পরামিতিটা এটা কি y স্কয়ার 4 into 3 into 6, এখন আমাদেরকে বলছে উপকেন্দ্রিক দূরত্ব, তো এটা হচ্ছে 4a, এটা কি হবে 4 into 3, 3 4 12, এটা। তারপর কি বলছে স্পর্শবিন্দু, আচ্ছা স্পর্শবিন্দু কিভাবে বের করবো? তোমার যদি সূত্রটা মনে থাকে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে দাও। আর যদি সূত্র মনে না থাকে তাহলে তুমি তোমার ইয়ে করতে হবে, এখানে সিদ্ধ করতে হবে। আমি সিদ্ধই করি নাকি? এটা করে দেখাই দিই। তাহলে কি করা যায়? এটা একটু সমাধান করো। এটা সমাধান করো। তাহলে ১ এ y এর মান ২ এ বসাই। তাহলে কিরকম হবে? 3x + 1 হোল স্কয়ার, এখানে ৩ 4 12x। কিন্তু x এর ভ্যালু আসবে ২ টা। কারণ x এর দ্বিঘাত সমীকরণ যেহেতু। 9x² ৩ 4 এ ৩ দুগুণে ৬, 6x + 1 12x। করো তো কত হয়? ক্যালকুলেটরে করো। x এর ভ্যালু কি আসে? এখানে তো 3,0 দিছে। 3,0 3,0 কেমনে হয়? নয় হইতেও পারে। দেখো তো কত আসে?
-1/3 আর কত? 3 এটা? আচ্ছা। হুম। দাঁড়াও। ওকে। 3y2 3 এ ২ টা কেন মান আসবে? একটা মান আসার কথা হচ্ছে। বলে দিছি এটা যেহেতু একটা তাহলে মান তো একটাই আসবে। আমাদের ২ টা আসবে কেন? কোথাও ভুল করছি নিশ্চয়ই। শুধু -1/3? শুধু 1/3? আচ্ছা। আর 1/3 আসলে y টা কত তাহলে? আমরা x টা পাই গেছি। তাহলে y টা কত? y এই যে এখান থেকে পাওয়া যাবে 3 1/3 প্লাস 1 এটা আসতেছে 2। তাহলে আমাদের তো একটা আসলো 1/3 একটা আসলো 2। এদের তো আসছে আলাদা জিনিস। এদের তো আসছে 3,0। তো কেন হবে এটা? 3,0? দেখো এদেরটা আসলে ভুল আছে বোধহয় এখানে। কেন? কারণ 3,0 বিন্দুতে তুমি যদি এটা স্পর্শ বিন্দু বলছো না তার মানে হ্যাঁ, আচ্ছা এদের তাহলে ২ নম্বর এটা কি দিছে এটা? 3,0? ও রাইট। আচ্ছা আমি ভুল দেখতেছি তাহলে। ঠিক আছে। তাহলে এইটার উত্তর। তাই বুঝছো না? তার মানে তোমার ওই যে এই সূত্রটা মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে? তুমি এইভাবেই বের করতে পারবা। আর বাকিগুলা পারবা বোধহয় না? উপকেন্দ্র যদি বলে। তোমার সমীকরণ তো পাই গেছো, হ্যাঁ? তো বাকি নিয়ামক রেখার উপকেন্দ্র বের করতে পারবা না? আর কথা আচ্ছা আমি তাহলে পরেরটাতে যাচ্ছি। পরেরটা তো করলাম। ৩ নম্বরটা দেখো যে এত সরলরেখাটি এত প্যারাবোলাকে স্পর্শ করবে যদি এই জিনিসটা হয় ln am কি লিখছে যে এরকম টাইপের হয়। তো এটা ওই সূত্রটা ইউজ করবা c a/m দিয়ে এখানে ১ম এ এই জিনিসটাকে ঢাল আকারে নিতে হবে। তারপর ওই যে এই সূত্র অনুযায়ী বলবা যে যদি এটা স্পর্শক হতে হয় তাহলে c a/m হতে হবে। c এর জায়গায় c এর মান বসাবা, এর মান বসাবা, m এর জায়গায় m এর মান বসাবা। দেখবা যে ওই সত্যটা চলে আসতেছে। ঠিক আছে? করে দিলাম। তারপরে আ তারপরে এই লাস্টের যে প্রশ্নটা y² 12x প্যারাবোলার একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এত রেখার উপর লম্ব। এটা করতে হবে। এটা বলছে আমাদেরকে বের করতে। কি করব? আমাদেরকে বলে দিছে যে এত প্যারাবোলার একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এত রেখার উপর লম্ব। তাহলে আমাদের ১ম কাজটা থাকতো কি স্পর্শকটা ধরে নেওয়া। তারপর c a/m দিয়ে ওই m এর মানটা বের করা। তো এখানে আমাদেরকে মানে কি করতে হবে? এখানে আমরা কি করতে পারি? আমাদেরকে এখানে স্পর্শকটা ধরে নেওয়ার জন্য ১ম যে একটা অঙ্ক করলাম না? ওখানে স্পর্শ বিন্দুটা দেয়া ছিল। তখন আমরা স্পর্শকটা ধরে নিয়েছিলাম কিরকম করে? y - y1 = m x - x1 এভাবে ধরে নিয়েছিলাম। তো এখানে তো স্পর্শ বিন্দু দেয়নি। কিন্তু একটা জিনিস দিয়ে দিছে কি? যে আমাদের যে স্পর্শকটা আছে ওটা এই রেখার উপর লম্ব। আচ্ছা, এই রেখার উপর যদি লম্ব হয় তাহলে স্পর্শকের সমীকরণটা আমরা এটা বলতে পারি না? যে 2x - y + a = 0 বলতে পারি কি না? লম্ব লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করব? এইগুলোকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। সমীকরণটা এটাই না? স্পষ্টত সমীকরণ যাই হোক, তোমার কাজ হচ্ছে তুমি ঢাল দাও। আমি যদি ঢাল তারপর আমরা বলতে পারি
আমরা যদি কি করি 2 কিন্তু কি আসলে 3/2 3/2 টা বসাই দিব কত হবে y equal to কত y equal to 2x plus 3/2 এটা হচ্ছে আমাদের স্পষ্টতা এটা যদি সহজ করি তাহলে এটা হবে 2y minus 2x minus 3 equal to 0 এটা আমাদের 4x হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো অন্য ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আরেকটা নিয়ম দেখাতে চাইলাম সেটা হচ্ছে স্পর্শক বের করার সেটা হচ্ছে এরকম ভাবে মনে পড়ছে এখন কোথায় এটা অঙ্ক করলাম হ্যাঁ, এই একটা 2 নম্বরটা। তুমি আমাকে বলো তুমি এটা সূত্র বলো y minus y হবে equal to x x সমান y হবে x minus x কোথায় পড়ছিল তুমি এটা পেপার চ্যাপ্টার 9.8 এ আমরা এটা পড়ছিলাম স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নামে একটা চ্যাপ্টার ছিল সেখানে আমাদের দেখবা যে সেম এই প্রশ্নটা যাই ওখানে দেখো খুলবা খুলে এই টাইপের প্রশ্ন একটা আছে দেখো ওটা আমরা করছি কি করতে হবে আমাদেরকে 1 মাইনাস 2 বিন্দুতে ঢালটা বের করতে হয় ডিওয়াই ডিএক্স করলে আমরা ঢালটা পাই সো 1 মাইনাস 2 বিন্দুতে ঢালটা বের করলেই তো কাজ শেষ বাকি তো y মাইনাস y1 ইন্টু এক্স মাইনাস x1 আর ঢালটাই তো আমাদের বের করতে হয় তো ঢালটা বের করার জন্য আমরা আসলে কি করছিলাম এখানে এই যে দেখো ঢালটা বের করার জন্য আমরা কি বের করছিলাম এখানে এই যে এই জিনিসটা যাতে আমরা ঢালটা বের করতে পারি এই শব্দটা আমাদের দরকার ছিল ঢালটা বের করার জন্য এখন এই ঢালটা আমরা ডিফারেন্সিয়েশন বের করেও করতে পারি 1 কমা মাইনাস 2 বিন্দুতে এই যে এই যে ঢাল যেটা এটাই আসলে স্পর্শ একটা ঢাল আসবে ঠিক আছে তো এই ঢাল বের করার জন্য আমরা ডিওয়াই ডিএক্স সূত্রটা ইউজ করতেই পারি তাহলে কি হবে ডিওয়াই ডিএক্স যদি করি y ইকুয়াল টু 4x এর জন্য ডিওয়াই ডিএক্স যদি করো তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো 2y ডিওয়াই ডিএক্স 4 x ডিফারেন্সিয়েশন 1 তাহলে ডিওয়াই ডিএক্স কত আসতেছে 2 2 y তো কত বিন্দুতে তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে at 1 কমা মাইনাস 2 বিন্দুতে বিন্দুতে কত আসবে 2 বাই x তো নাই এখানে মাইনাস 2 বসাতে হবে তাহলে মাইনাস 1 ঢালের ভ্যালু আসছে মাইনাস 1 তাহলে দেখো এর আগে c বাই a ইকুয়াল টু a বাই m করে ঢালের ভ্যালু মাইনাস 1 ই আসে তাই এখন জাস্ট ওটা কি হবে y মাইনাস y প্লাস 2 মাইনাস 1 ইনটু x মাইনাস 1 এটা করলে তো দেখবে এইটা আসে তো এটা একটা প্রশ্ন হতে পারে তুমি যদি এগুলো করতে পারো করতে পারো ঠিক আছে আচ্ছা হইলো এই আর কি 8 9 10 11 12 আছে দেখো এগুলো বেশিরভাগ অঙ্ক তোমাদের জানা পারা জিনিস তো এখানে আর নতুন কিছু করার নাই আমি কোনটা করে দিব এখানে আটের যে এটা আছে আটেরটা পড়ো y স্কয়ার ইকুয়াল টু 12x প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো আচ্ছা একটা রেখার সমীকরণ বের করতে বলছে তো এখন কোনো ব্যাপার এটা এটা ইজি একটা অঙ্ক একদম ইজি অঙ্ক আমি জাস্ট বলে দেখি এগুলো অঙ্ক আসলে করে দিতে হয় না একদম পরাবৃত্তটাও দিছে তোমার একদম সবচেয়ে সহজটা যেটা দিয়ে শুরু করছিলাম আর কি এইটা তোমার পরাবৃত্ত
তোমাকে বলছে কি যে উপকেন্দ্রিক লম্বটা যদি তুমি আঁকো না, তাহলে ২ টা এর ছেদবিন্দু পাই আমরা। এল আর একটা এল প্রাইম। তো এল প্রাইমটা বলছে যে উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তমিত মানে এই নিচেরটা এল প্রাইম। এল প্রাইমের কথা বলছে তোমাকে। তো এল প্রাইম এটা আসলে কি হবে? এটা a, 0 হবে? এটা কি আসবে তাহলে? a, -2a আসবে। কারণ এতটুকু 2a, এতটুকু 2a। ঠিক আছে? এইভাবে বের করে ফেলতে পারবা। আর কি বলছে? নিয়মরেখা এবং অক্ষের ছেদবিন্দু। তার মানে এই যে এটা z। তাহলে তোমাকে আসলে কি বলছে? এই z আর এটাকে যদি কানেক্ট করো, এইটার এই জিনিসটা রেখাটার সমীকরণ বের করতে বলছে। তো এটা তুমি পারবা না? এটা তুমি পারবা না? এল প্রাইমের স্থানাঙ্ক তুমি বের করতে পারবে না? অবশ্যই পারবা। জেড এর স্থানাঙ্ক তুমি বের করতে পারবে না? অবশ্যই পারা উচিত। এরপরে ২ টা বিন্দুর সংযোগ সরলরেখা। সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে পারবে না? ২ টা বিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণ অবশ্যই পারবা। তো এটা তুমি নিজ থেকে তারপর এটাও একই জিনিস। একই জিনিস। এখানে জাস্ট বলছে যে ওই এখানে এল আর এল প্রাইম আর শীর্ষবিন্দু। এটা আরো সহজ। শীর্ষবিন্দুটা বের করতে হবে। শীর্ষবিন্দুটা অবশ্যই এখানে 0, 0 বিন্দুতে আছে। অপ্রকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয় রেখার সমীকরণ বের করতে বলছে। সংযোগ রেখার সমীকরণ। তাহলে এটা একটু কষ্ট করে লিখে নিও। নয় নম্বর করে দিচ্ছি। পারবা তো নাকি? চলো। y স্কয়ার ইকুয়াল টু x y ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c প্যারাবোলাটার শীর্ষ দেওয়া আছে এবং এত বিন্দুতে যা এটা বলা আছে abc এর মান বের করতে হবে। একদম সহজ একটা অঙ্ক। তুমি আমাকে বলো এই যে পরাবৃত্তটা এটা কি x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? মানে বলো তো এটা x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? মানে আমি আসলে এখানে সমীকরণটা ধরবো তো y মাইনাস k স্কয়ার 4a into x আর আরেকটা ধরতে চাচ্ছি x মাইনাস কি x স্কয়ার 4a into y মাইনাস k এটা ধরতে চাচ্ছি তো এখন তো আমি জানি না কোন অক্ষের সমান্তরাল। তো আমি এখন কিভাবে বুঝবো যে এটা কোন অক্ষের সমান্তরাল? কি বললা? y অক্ষের সমান্তরাল তাই তো? y অক্ষের। তা y অক্ষের সমান্তরাল হলে তো কিভাবে বুঝলা এটা y অক্ষের সমান্তরাল? কিসের বিন্দু? উত্তর তো ঠিক বলছো কিন্তু তোমার অ্যানালজিটা খুবই ভুল হয়েছে। বিন্দুগুলা দেখে তুমি কেমনে বললে যে এটা y অক্ষের সমান্তরাল? কি দেওয়া আছে? হ্যাঁ, শীর্ষ দেওয়া আছে তো। তাহলে এটা দিয়ে বুঝতে পারবো আমি এটা y অক্ষের সমান্তরাল। হ্যাঁ, হ্যাঁ আরেকটা জিনিস ওইটা না, ওটাই একটা জিনিস যেটা থেকে আমি বুঝবো যে এটা y অক্ষের সমান্তরাল। যার পাওয়ার ১ আর অন্য কোনো উপায় ছিল না এগুলো বোঝার যে এটা y অক্ষের সমান্তরাল। ঠিক আছে? আচ্ছা ধরে নিলাম তাহলে। এখান থেকে আমি h আর k এর মান বের করব আর a এর মান বের করব তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এখানে। অ্যান্সার বলতে কি আমি প্যারাবোলাটার সমীকরণ বের করব। তো এইটা আপাতত ভুলে যাও যে এইটা এখানে দেয়া ছিল। এটা এখানে দেয়াই ছিল তোমাকে আসলে এটা ধরবা যে এটা চলে। এরপর ধরার কাজ শেষ। এখন থেকে তুমি h এর মান বের করো, k এর মান বের করো, এবং a এর মান বের করো। অঙ্ক তোমার হয়ে যাবে। অঙ্ক আমাদের কিন্তু আলাদা মূলত আমাদেরকে সমীকরণটা বের করতে হবে তাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আগে করি তাহলে দাঁড়াও দেখাচ্ছি কি হবে। তো এখন কি করতে পারি? h, k আর a এর মান বের করতে হবে। শীর্ষ তো দেয়াই ছিল, তাই না? তো শীর্ষ তো দেয়া আছে। তাহলে আমার এখানে এটা কি বের করতে হবে? x মাইনাস 3 সরি
x প্লাস 2 হোল স্কয়ার 4a 2y প্লাস y মাইনাস 3 এটা হবে কিনা? হ্যাঁ, এটা হবে কারণ hk মানে এখানে দেয়া আছে। hk হলো ওই যে শীর্ষটা -2 3 তাহলে এইটা হলো। এর মানটা বের করতে পারলে কাজ শেষ। এর মানটা কিভাবে বের করব? এই যে তার জন্য তোমাকে 0,5 বিন্দুতে যা এটা বলে দিছে। তো যা 0,5 দিয়ে যায়। তো বসাও 0,5 দিয়ে যায় গেলে এটা সিদ্ধ হবে না? অবশ্যই সিদ্ধ হবে। তাহলে x এর জায়গায় হবে নিলাম প্লাস 2 স্কয়ার y মাইনাস 3 মানে 5 মাইনাস 3 5 মাইনাস 3 তাহলে এর ভ্যালু কিন্তু কত আসবে আমি যদি ক্যালকুলেট করি এখানে 4 এখানে আসবে 2 4 দুগুণে 8 তাহলে এর মতো আসবে হাফ হাফই তো আসলো না 4 আর 4 কাটা হ্যাঁ হাফই আসবে তাহলে আমাদের পড়ার ভিতরে আসলো x প্লাস 2 হোল স্কয়ার 4 ইন্টু হাফ y মাইনাস 3 এখন এটাই কিন্তু আমার অ্যান্সার বুঝছো কিন্তু অ্যান্সার তোমার আসলে এটা চাই কিন্তু অ্যান্সারটা তোমার চাইছে ABC এর ভ্যালু এখন ABC কিভাবে পাবো দেখো এই যে পরাবৃত্তটা যেটা পাইলাম এইটাই কিন্তু এইটা না এটাই তো এটা। এখন এইটা আর এটার আকারটা খালি আলাদা একটা এইভাবে আছে আর একটা এইভাবে আছে তো এটাকে আমি ওইটার মতো করে নিই এটাকে ওইটার মতো করে নাও করা যাবে না সে করা যাবে তো করো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এখানে হবে কত 2y 6 তাহলে এটা আসতেছে উভয় যদি লিখি তাহলে কত আসবে 2y equal to x square 2x বসে গেলে 10 তাহলে এটা আসতেছে y equal to half x square x 4x হবে 4x 2x প্লাস 5 এটা আসলো কিনা দেখো তো এখন তুমি কি করবা এইটার সমীকরণ আর ওই যে যেটা দেয়া আছে বলে দিছে না এত প্যারাবোলাটি তাহলে এইটা আর এটাতে একই জিনিস তো তুমি যদি তুলনা করো তুমি একটা চাইলে কি করতে পারো তুমি বলতে পারো যে given আমি এটা বললাম এটাকে 1 নং নাম দিলাম এটাকে 2 নং নাম দিলাম সো 1 আর 2 তুলনা করে পাই কি ভাই যে a equal to half b equal to 2 c equal to 5 বুঝতে পারছো সৈগ এগুলো আসে ভালোই আসে মোটামুটি কারণ অঙ্কটা একটু দেখতে আলাদা লাগে আলাদা টাইপের কিন্তু সহজ একটা ওকে কি বলছে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন সমীকরণ নির্ণয় করো একটু দেখে নিও সহজ জিনিসপত্র এটা পারবা 3-10 সবই কনফার্ম দিছি তোমাদেরকে 11 11 পারবা উপকেন্দ্র এবং শীর্ষের সমীকরণ দেওয়া আছে এই একটা জিনিসপত্র ওই যে SP = EPM সূত্রটা এখানে ইউজ করতে হবে প্রথমে এখানে অক্ষরেখার সমীকরণ পাবা তারপরে যে জেডটা বের করতে হবে পাদবিন্দুটা ওখানে অক্ষরেখার সমীকরণ থেকে যে নিয়ামক রেখার সমীকরণটা করতে হবে SP = EPM সূত্র দিয়ে ম্যাথ করতে হবে আর লাস্টলি কি দেয়া আছে এটা y² = 9x প্যারাবোলার উপস্থিত P বিন্দুর কোটি দেয়া আছে 12 উপকেন্দ্রিক দূরত্ব বের করতে হবে তো দেখো এইটা যদি তোমার প্যারাবোলা হয় তাহলে এই উপকেন্দ্রিক যে দূরত্বটা বের করার সূত্রটা তোমাকে আজকে দেখালাম x প্লাস তো তাহলে তোমার কিন্তু আসলে a এর মান দরকার a এর মান এখান থেকে পাই যাবা না 4 ইনটু কত হবে 9/4 a এর মান পাই যাবে 6 এর মান বের করতে হবে আসলে। যে কোন বিন্দুটা সো ওই বিন্দুটার কোটি দেওয়া আছে মানে y এর ভ্যালুটা দেওয়া আছে x এর ভ্যালুটা দেওয়া নাই তো ওই বিন্দুটা আমি বলছিলাম যে x অক্ষের উপর অবস্থিত সরি প্যারাবোলার উপর অবস্থিত তাহলে অবশ্যই কোটি দেওয়া থাকলে ওটা তুমি কি ভুজটা পাই যাবা x টা পাই যাবা তো এই x টা এখান থেকে বের করবা আর y টা তো এটা তুমি বের করতেই পারছো তাহলে x প্লাস a দিয়ে ইজিলি এটা চলে আসবে ঠিক আছে তবে তবে হলো
এই প্রশ্নটা কিন্তু প্রশ্নটা ধরে নাও যে তুমি কত নম্বর পাবা এই প্রশ্নটা। y স্কয়ার ইকুয়াল টু 9x প্যারাবোলার উপর স্থিত p বিন্দুর কোটি এত হলে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। এই প্রশ্নটা তুমি ধরে নাও পাবা কোথাও। কারণ এটা খুবই কমন প্রশ্ন তো। তো যেভাবে দেখালাম ওভাবে করতে পারো। প্লাস কি করতে হবে? x ব্যবহার করতে হবে। কত আসলে? 16? হ্যাঁ, 16 তো আছে। হুম, 16। তাহলে x এর মানটা এত। তাহলে বিন্দুটা হচ্ছে 16তম কারণ। এই বিন্দুটা। তাহলে এখানে আবার এইটাকে লেখা যায় y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 9/4 ইনটু x। তো এটা হচ্ছে এর ভ্যালু। অর্থাৎ যে দূরত্বটা সেটা আসবে x প্লাস এ 16 প্লাস 9/4। সো এটা করলে 18 y/4 1/4 এটা চলে আসবে। এভাবে করতে পারো। ঠিক আছে? অথবা একটা জিনিস তুমি করতে পারো। কি করতে পারো? এটা তো করতেই পারো। একটা হচ্ছে বিন্দু পাই গেছো না? স্পিড এর তোমার অ্যান্সার। স্পিড এর তো অ্যান্সার। তো এসপি হলো এস আর পি এর মধ্যবর্তী দূরত্বটা। তো এস এসটা কত? এসটা কি 9/4 0 না? a 0 তাহলে এই যে এই সূত্রটা লাগিয়ে দিব। 16 মাইনাস 9/4 স্কয়ার 12 স্কয়ার। এটা অ্যান্সারটা বের হবে। এটা বের হবে 18 1/4। সো এটা করতে পারো বা এটা করতে পারো। ঠিক আছে? তো মোটামুটি আমাদের প্যারাবোলাটা শেষ। তো প্যারাবোলা দেখবে এসটা কই থেকে পাইলাম? এটা তোমার পরাবৃত্ত না? পরাবৃত্তের এসটা কি a, 0 না? এটাই কি এ তো বললাম প্র্যাকটিস করো নাই। প্র্যাকটিস করলে এটা তোমার বলা লাগে। প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, তো যেটা বললাম আরকি যে প্যারাবোলার আমাদের শেষ সফটওয়্যার ম্যাথ করা হচ্ছে HTML থেকে। কিন্তু তুমি যদি ক্যাটালগ বই খুলো তাহলে দেখবে যখন আবার এক্সট্রা কিছু ম্যাথ থাকে যেমন স্পর্শক জ্যা, জ্যা সমীকরণ, জ্যা পদ্ধতি থাকে এগুলো একদম শুরু হবে। তো তুমি যদি চাও তাহলে আমি বই থেকে দেখা দিতে পারি। তাহলে আমি দেখাই দিব। আর হচ্ছে পরাবৃত্ত নিয়ে একটু বাস্তব টাইপের কিছু ম্যাথ থাকে ওগুলো আমি আপনাদের একটু দেখাই দিব। মানে ফিজিক্সটা হয়তো একটু নাও আসতে পারে তাও আমি 30 মিনিটের মধ্যে একটু দেখাই দিব। ঠিক আছে? প্রতিদিন আমরা পবিত্র শুরু। তো আজকে অবশ্যই তোমার কাজ হচ্ছে যে এটলিস্ট এই যে এছাড়া যে অঙ্কগুলো আছে খুবই কম অঙ্ক, একদম কম অঙ্ক। যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে আসলে হবে না। তো প্র্যাকটিস করো। ঠিক আছে? জাস্ট এখান থেকে